হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এলপি এবং টেকনিশিয়ানের ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 4, যেখানে আমরা 10th আগস্ট 2018 সেকেন্ড শিফটে আসা অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের এর 3টি সেট হয়েছে, 9 আগস্টের 2টি সেট এবং 10th আগস্টের ফার্স্ট শিফটের যে কোশ্চেন সেগুলো। তো যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। গতকালের একটা অঙ্ক ছিল এই অঙ্কটা, যেখানে আমি অফিসিয়াল অ্যান্সার কি অ্যান্সার দেখে জাস্ট করে দিয়েছিলাম আর চেক করিনি, যেটাতে আর একটু করতে হতো বা এগোতে হতো। সেটা হচ্ছে এই অঙ্কটা, যারা যারা ক্লাস করেছিলে বা দেখেছিলে তারা জানো। যেখানে কি ছিল, একটি 900 মিটার দৌড় প্রতিযোগিতায় সতীশ কিরণকে হারিয়ে দেয় 270 মিটারের পার্থক্যে এবং রাহুলকে হারিয়ে দেয় 340 মিটারের পার্থক্যে। ওই একই প্রতিযোগিতায় কিরণ রাহুলকে কত মিটার পার্থক্যে হারিয়েছে? তো এখানে আমরা কি দেখেছিলাম যে ট্রাকটা হচ্ছে 900 মিটারের। তো সতীশ যখন 900 মিটারে চলে গেছে, তখন সে কিরণকে 270 মিটার পার্থক্যে হারায়। মানে তখন কিরণের অবস্থান ছিল 270 মিটার পিছনে, মানে তার অবস্থান ছিল 630 মিটারে। আর সে রাহুলকে হারায় 340 মিটারে, মানে রাহুলের অবস্থান ছিল 560 মিটারে। এবং আমরা সেখানে কি করেছিলাম, রাহুল নিয়ে চেয়েছে যে কিরণ রাহুলকে কত মিটারে পার্থক্যে হারিয়েছে, তো আমরা 630 থেকে 560কে বিয়োগ করে দিয়েছিলাম। কিন্তু দেখো, সেখানে তো তারা দুজন শেষ রেসকে কমপ্লিট করেনি, তাই না? কারণ কিরণ তখনও 900 মিটারে পৌঁছায়নি, তাহলে সে হারালো কিভাবে রাহুলকে? তাহলে এখানে কি করতে হবে, যে 630 মিটার যখন কিরণ যখন 630 মিটার যায়, তখন রাহুল যায় 560 মিটার। তাহলে কিরণকে যদি রেসকে শেষ করতে হয়, তাহলে যেতে হবে কত? 900 মিটারে যেতে হবে। তার কিরণ যদি 900 মিটার যায়, তখন রাহুল কত মিটার যাবে? ওকে, সেইটুকু আমাকে বার করে নিতে হবে, যেখানে আমি বার করতে পারবো 900 ইন্টু 630 ইন্টু 560। 0 0 কাটবে, সাত সাত দিয়ে কেটে যাবে, 7 9 63, 7 8 56, 80 আসবে এখানে, 9 দিয়ে, এটা 9 10 90, 80 10 800 মিটার। তাহলে তখন রাহুলের অবস্থান হবে 800 মিটারে যখন কিরণ শেষ করবে। তাহলে এখানে কিরণ রাহুলকে কত মিটারে হারায়? কিরণ যখন 900 মিটারে চলে যাবে, তখন রাহুল থাকবে 800 মিটারে, মানে তাদের মধ্যে ডিফারেন্স থাকবে 100 মিটার এবং তারা 100 মিটারে হারাবে। অপশন ডি থাকবে সঠিক উত্তর। গতকাল আমরা শুধুমাত্র 630 থেকে 560কে বিয়োগ করে দিয়েছিলাম, যে 670 চলে এসেছিল অ্যান্সার। এবং আমি আর ডিটেলসে যাইনি, ভেবেছিলাম এইভাবেই হয়ে যাবে বা এটাই থাকবে। তো সেই জন্য তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছিল, সেগুলো দেখার পর তারপর বললো হ্যাঁ ঠিকই বলেছো তোমরা। তো এটার আনসার আসবে অপশন ডি, যেটা হচ্ছে সঠিক উত্তর। এটা একটু কারেকশন করে নিও গতকালের ক্লাস থেকে। নেক্সট, আজকের প্রথম অঙ্ক কি রয়েছে, যে একটি জার্মান সিলভারের সংকর ধাতুতে তামা ও জিঙ্কের অনুপাত 17:7, যেখানে নিকেল ও জিঙ্কের অনুপাত 4:3, তাহলে সেই সংকর ধাতুতে তামা, জিঙ্ক ও নিকেলের অনুপাত কত? জার্মান সিলভারের সংকর ধাতুতে তামা আর জিঙ্ক, এদের দুজনের রেশিও কত রয়েছে? 17:7। আর দ্বিতীয়টা হচ্ছে নিকেল আর জিঙ্কের অনুপাত, কিন্তু আমি জিঙ্কটাকে আগে লিখে নিয়েছি, তো নিকেলটাকে আমি পরেই লিখি। তাহলে আমি কি করবো, অনুপাতটাকে উল্টে নেবো। তাহলে এখানে করছি 4:3 ছিল, মানে 3:4 করে দিলাম, কারণ নিকেলটাকে আমি পরে লিখেছি তাই। এবার জানো মেথড, পাশের গ্যাপে যেটা রয়েছে বা গ্যাপ যেটা রয়েছে, এখানে একটা শূন্যস্থান আছে, এখানে একটা শূন্যস্থান আছে, সেই দুটোতে তার পাশের অংশ বা সংখ্যাটিকে বসিয়ে দেবে। অর্থাৎ এর পাশে রয়েছে 7 বসিয়ে দাও, এর পাশে রয়েছে 3 বসিয়ে দাও, নিয়ে এগুলোকে গুণ করে দাও। 3 7 51, 3 7 21, 4 7 28। দেখো, এদের মধ্যে যদি কোনো ভাবে লঘিষ্ঠ আকার করা যায়, কাটাকাটি করে কাটে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে কাটাকাটি হবে, নাহলে হবে না, যেমন এখানে হবে না। তাহলে আমাদের অনুপাত এটাই থেকে যাবে 51:21:28। তাহলে অপশন বি তে চলে আসছে সঠিক উত্তর, তামা, জিঙ্ক ও নিকেলের অনুপাত এত এত এত। পরবর্তী, লালু এবং বানুর বয়সের অনুপাত 1:2, তাদের বয়সের অনুপাত 7 বছর পর হবে 3:5। বড়জনের বয়স কত? তাহলে বড়জনের বয়স যেটা থাকবে সেটা দেখো 7 বছর পর 5 দিয়ে বিভাজ্য। এখানে তো 2 আছে, তাই 2 এর কোন গুণিতকের সাথে 7 যোগ করলে সেটা 5 দ্বারা বিভাজ্য হচ্ছে? দেখো, এক হচ্ছে, দেখো 2 এর একটা গুণিতক 18 প্লাস 7 যোগ করলে 25 পাবে, সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। আর একটা পাচ্ছ ওখানে, তার ঠিক একই রকম ভাবে 28 প্লাস 7 যোগ করলে 35 পাবে, সেইটা। এবার এত দূর, এবার 25টা দেখো, 25 যদি হয়, মানে একে 2 কে তুমি 9 দিয়ে গুণ করে 18 পাচ্ছ, তাহলে একেও 9 দিয়ে গুণ করে 9 হবে, কিন্তু 9 এর সাথে 7 যোগ করলে দেখো কত হবে? 16। 9 এর সাথে 7 যোগ করলে হবে 16। সেই 16 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য? নয়, তাহলে 25 অ্যান্সারটা আসবে না। এবার 35 হয়েছে কত দিয়ে গুণ করে? 28 কে সাথে, তাই না? 28 করতে গেলে 2 কে
14 দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে 14 দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে 14 হবে। সেই 14 সাথে 7 বছর যোগ করে দাও, তাহলে 14 আর সাথে হয়ে যাবে 21। সেটাই দেখো 21 আসছে, এদিকে আসছে 35। দেখো 21:35 এর রেশিও হচ্ছে দেখো 3:5 চলে এলো, তাই না? তাহলে আমাদের 14 যেটা রয়েছে সেটা দিয়ে গুণ করতে হবে, এবং 14 2 28 যেটা, সেটা হয়ে যাবে সঠিক উত্তর, যে বড়জনের বয়স হচ্ছে 28 বছর। এটা হচ্ছে শর্টে, তুমি যদি ভেবে ভেবে বা মাথা খাটিয়ে করে নিতে পারো। তো নয়তো তোমাকে লালুর বয়স ধরতে হবে 1 বা এ, আর তাহলে বানুর বয়স হবে 2a, কারণ রেশিও আছে 1:2, তাই না? তার 7 বছর পর এর বয়স হবে a+7, এর বয়স হবে 2a+7, তখন তাদের অনুপাত হবে 3/5। এটা আমাকে করতে হবে তখন। তাহলে 3 দিয়ে গুণ করে 6a + 21 সমান 5a+35। ঠিক আছে, এখান থেকে তুমি এ ভ্যালু সেই 7ই পাবে, 14ই পাবে, যেখান থেকে 5 এর দিকে বিয়োগ হয়ে যাবে এ, আর এদিকে হয়ে যাবে 35 থেকে 21 বাদ, নিয়ে হয়ে যাবে 14। ওকে, তো অপশন 14 চলে এলো এ। তাহলে এখানে বড়জনের বয়স অবশ্যই 2a ছিল, যেটা বানু, তাই 2a সমান 2 × 14 সমান 28 বছর, যেটা হবে অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিতটি সমাধান করুন। একটা সিম্পল সরল আছে, সরল যেভাবে আমরা করে থাকি সেভাবেই করব। প্রথমে কি করব, একদম ফার্স্ট ব্র্যাকেটের কাজ দেখবে, এইগুলোকে টুকতে যাবে না, হ্যাঁ, টুকে টুকে করার কোনো প্রয়োজন নেই। কোশ্চেন্স থাকবে, তাতে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে, সেখানেই করে নেবে। তো যদি সিবিটিতে হয় তাহলে তো করা যাবে না স্ক্রিনে, তোমাকে রাফে দেখতেই হবে। তো এইভাবে ভেঙে ভেঙে করে নেবে। দেখো এখান থেকে পাচ্ছি -18 ভাজিত -2, মানে মাইনাস মাইনাস কেটে গেল ফার্স্টেই, আর হয়ে যাচ্ছে 9। সেখানে 27 থেকে 9 ভাগ যাবে, তাহলে হয়ে যাবে 3। তাহলে এখানে কি হবে, -3 of 3 মানে -9। এবার -9 আর -4 যোগ হয়ে যাবে, মানে হয়ে যাবে -13। এবার এখানে 78 ভাজিত -13 মানে হয়ে যাবে -6। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। এটা কি তুমি লিখতে গেলে কি করবে, বা বারবার আমাকে একই জিনিসকে টুকতে হবে, সেই ক্ষেত্রে সময় আমার অবশ্যই ব্যয় বেশি হবে। তো সেটা করবে না, পরীক্ষার সময় একটু ভালো মতো করে প্র্যাকটিস করবে, যাতে এইভাবে করতে পারো। পরবর্তী অঙ্ক কি রয়েছে, পাইপ এ, বি এবং সি কে একটি খালি সিস্টার্নের সাথে সংযুক্ত করা হয়। প্রথম দুটি যথাক্রমে 4 এবং 10 ঘন্টার মধ্যে সিস্টার্নটি ভরতে পারে, তৃতীয়টি ভরা সিস্টার্নটিকে 6 ঘন্টায় খালি করতে পারে। সিস্টার্নটি 3/5 ভরা অবস্থায় যদি 3টি পাইপকে একসাথে চালু করা হয়, সিস্টার্নটি ভরতে কত ঘন্টা সময় লেগেছিল বা সময় প্রয়োজন হবে। ওকে, দেখো এখানে অপশন দিয়েছে 36/11, 60/11, 48/11 নাকি 24/11। তো এখানে 3টে পাইপ আছে এ, বি এবং সি, যার মধ্যে এ আর বি সিস্টেমটিকে ভর্তি করে, আর পাইপ সি যে সিস্টেমটিকে খালি করে, এবং তার টাইমও দিয়ে দিয়েছে। বলেছে কি যে এ ভর্তি করতে পারে 4 ঘন্টায়, যেখানে বি ভর্তি করতে পারে 10 ঘন্টায়। ভর্তি করছে, তাই আমি প্লাস লিখে রাখলাম পাশে। আর সি অন্যদিকে খালি করতে পারছে 6 ঘন্টায়, আমি মাইনাস লিখে রাখলাম। এবার কি করতে হবে, আমাকে তো প্রথমে ট্যাঙ্কটির ক্যাপাসিটি বা সিস্টেমটির ক্যাপাসিটি বার করতে হবে, যেটা আমি কি করি, এদের এলসিএম করে করি, যেটা হচ্ছে কত পাবো এখান থেকে, 60 যদি হয়, তাহলে দেখো এ প্রতি ঘন্টায় কত ভরছে, প্রতি ঘন্টায় ভরছে 15 ইউনিট করে, এ প্রতি ঘন্টায় ভরছে 6 ইউনিট করে, আর এ প্রতি ঘন্টায় খালি করছে 10 ইউনিট করে। এ করছে বিয়োগ মাইনাস, আর এরা দুজন করছে ভর্তি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এরা তিনটে যদি একসাথে চালিয়ে দিই আমি, তাহলে কি হবে, এ ভর্তি করবে 15, বি ভর্তি করবে 6, আর সি খালি করবে 10, মানে বিয়োগ হয়ে যাবে 10টা। তাহলে 21 থেকে 10 বাদ, মানে 11 ইউনিট বা 11 একক করে ভর্তি হবে। এবার দেখো আমাকে পুরো সিস্টেমটি ভর্তি করার কথা কিন্তু বলেনি এখানে, আমাকে এখানে বলেছে সিস্টেমটি 3/5 ভরা অবস্থায় আছে। 3/5 বলতে 3/5, তাই 3/5 যদি ভরা থাকে তাহলে খালি কত আছে, মোট অংশ 1 হয় সবসময়, তাহলে 1 - 3/5 সমান 2/5। এটা তোমাকে মুখে করতে পারবে তোমরা, আমি জাস্ট সিস্টেমেটিক্যালি দেখালাম। তাই 2/5 অংশ যদি করতে হয়, এখানে মোট কত পেয়েছিলাম, 60 ইউনিট ট্যাঙ্ক ক্যাপাসিটি, তাই 2/5 60 কত পাবো সেটা বার করতে হবে। 5 12 মানে হচ্ছে 12 2 24 একক। তাহলে পেয়ে গেলাম আমাকে ভর্তি করতে হবে 24 একক, আমি ভরছি কত করে, 11 একক করে, তার টাইম কত লাগবে, 24/11 ঘন্টা, যেটা রয়েছে অপশন ডি তে সঠিক উত্তর। ওকে, পরবর্তী, এটা তো খুব সহজ, এটা আমি বলছি না, আর তোমরা কমেন্ট করে নাও উত্তর। যে একটা বড় মতো সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যা পড়ারও দরকার নেই। সংখ্যায় 4 এবং 2 এর স্থানাঙ্ক বা স্থান সংখ্যার পার্থক্য কত। স্থান বা স্থান সংখ্যা কথার অর্থ হচ্ছে স্থানীয় মান, যেটা আমরা জানো, বা যেটাকে আমরা স্পেস ভ্যালু বা বলি। স্পেস ভ্যালুই তো বলি নাকি, কি বলি,
যাই হোক, তো সংখ্যাটিকে পুরোপুরি পড়ার প্রয়োজন পড়বে না। যা আছে, কটা সংখ্যা আছে এখানে, 9টা আছে, মানে 83,37,49,502। তো এখানে 4 আর 4-এর স্থানীয় মান হচ্ছে 40,000, আর 2 এর স্থানীয় মান এককের ঘর আছে 2, তাহলে 40,000 থেকে 2 বাদ মানে 39,998, যেটা রয়েছে অপশন নাম্বার এতে, সেটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরবর্তী। প্রত্যেকটা ক্ষেত্রে, অঙ্কর ক্ষেত্রে আমি বারবার তোমাদেরকে একটাই বলি যে একটু পজ করে নেবে ভিডিওটা। আমি ওয়েট করছি না তোমাদের জন্য, তোমরা কমেন্টের জন্য, তার কারণ ফালতু ভিডিও লেন্থ বাড়িয়ে লাভ নেই। তোমরা পজ করবে ভিডিও, অঙ্ক পড়বে, পড়ে করার চেষ্টা করবে, কমেন্ট করবে, তারপর রিজিউম করে আবার ভিডিও দেখবে। ঠিক আছে, যাতে ভিডিওতে তোমাদের নেটও বাঁচবে, সময়ও বাঁচবে। নিতে রয়েছে কি, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সমান এমন একটি শঙ্কুর আয়তন ও একটি গোলার্ধের আয়তন সমান, শঙ্কু ও গোলার্ধের ব্যাসার্ধের অনুপাত কত? ভালো করে পড়ো অঙ্কটা, তাহলে বুঝতে সুবিধা হবে। যে এমন একটি শঙ্কু নিয়েছি যার ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সমান, আর একটা গোলার্ধ মানে হেমিস্ফিয়ার, ঠিক আছে, গোলার্ধের আয়তন সমান। গোলার্ধ বলতে একটা গোলার্ধ, কিন্তু জাস্ট একটা হেমিস্ফিয়ার, মানে যেটাকে এটা এটা ঠিক আছে, এটা। আর একটা শঙ্কু নিয়েছি যেটা হচ্ছে এটা। তাহলে যাদের দুজনেরই আয়তন হচ্ছে সমান, এই শঙ্কুটার ক্ষেত্রে কি ফ্যাক্ট আছে, যে এর ব্যাসার্ধ যা, এর হাইটও তাই। আর এই ক্ষেত্রে আমি ব্যাসার্ধ জানি, এবার দুটোরই ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে। তাহলে এর ব্যাসার্ধকে যদি আমি ছোট হাতের আর ধরি, তাহলে এর এইচটাও, যেটা হাইট, সেই এইচ সমান আর বলে দিয়েছে। আর এর ব্যাসার্ধটাকে আমি ধরি বড় হাতের আর। তাহলে এর ক্ষেত্রফল, আয়তনের ফর্মুলা কি? এর আয়তনের ফর্মুলা হচ্ছে 2/3 পাই আর কিউব। আর এর ফর্মুলা কি আয়তনের? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এইচ ফর তো আর, তাহলে এইচ এর জায়গায় তো আমি আর বসিয়ে নেবো, তাহলে পেয়ে যাবো 1/3 পাই আর কিউব। এবার দেখো, এখানে এটার সাথে এটা তো সমান বলেছে না ভ্যালু, তাহলে এটার সাথে এটা সমান করে দাও। তাহলে এখান থেকে 1/3 কে যদি দুটোকে থেকেই হাটিয়ে দিই, দেখো 1/3 লিখে দিই, 1/3 পাই আর কিউব সমান 2/3 পাই আর কিউব। এবার এখানে পাই পাই কাটবে ফার্স্ট, তারপর কি কাটবে? 1/3 যদি কাটে, দেখো নিচেতে 3 3 কেটে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি আর কিউব সমান 2 আর কিউব, তাই না? এটা আমি পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি পাবো, যে শঙ্কুর আয়তন আগে রাখতে বলেছে, মানে আর, মানে স্মল আর বাই ক্যাপিটাল আর কিউব সমান হচ্ছে 2/1। যদি এই দুটোরই আমি কিউবটাকে হাটিয়ে দিই, নিয়ে আর বাই আর করি, তাহলে কি হবে? কিউব রুট 2/1, যেখান থেকে আমি পাবো বাই 1। তাহলে আর ইস টু আর সমান হবে কিউব রুট 2:1। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, এ এবং বি একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে। যাই হোক, কাজটি সম্পূর্ণ হওয়ার কয়েকদিন আগে এ কে চলে যেতে হয়েছিল, তাই কাজটি সম্পূর্ণ করতে 16 দিন সময় লেগেছিল। যদি এ একা কাজটি 21 দিনে শেষ করতে পারে, তবে কাজ শেষ হওয়ার কতদিন আগে এ চলে গিয়েছিল? টাইমের অঙ্ক, সময় এবং কার্য যাকে বলি। কি বলছে এখানে, এ আর বি কোনো একটি কাজকে একসাথে যদি করতো, তারা 12 দিনে শেষ করে দেয়। আর এ বলেছে এখানে কাজটিকে একা 21 দিনে করতে পারে। কিন্তু হয়েছিলটা কি মাঝখানে এ কিছুদিন করেছিল, নিয়ে পালিয়ে গেছিল, যে কারণে কাজটি করতে 16 দিন সময় লেগে যায়। তাহলে যদি এ 21 দিনে করতে পারে, তাহলে কাজটি শেষ হওয়ার কতদিন আগে এ চলে গেছিল, সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে এ আর বি একসাথে বলে দিয়েছে, এ বলে দিয়েছে, এদের মধ্যে আমি কি করবো? এলসিএম করে মোট কাজ বার করে নেবো, যেটা হবে 84। মোট কাজ হচ্ছে 84 ইউনিট। তাহলে এ আর বি প্রতিদিন করছে 7 ইউনিট করে, এ একা করছে 4 ইউনিট করে। তাহলে এখান থেকে বি প্রতিদিন কত করছে ইউনিট, সেটা আমি বার করতে পারবো। বি থেকে বি এ বাদ, মানে 7 - 4 সমান হচ্ছে 3 ইউনিট। তাই না? তাহলে এবার কি দেখো, কাজটা যে 16 দিন করতে সময় লেগেছিল, কাজটা বি তো ডেলি করেছিল, অর্থাৎ সেই 16 দিনই কিন্তু কাজ বি করেছিল, পালিয়ে গেছিল বি কিন্তু পালিয়ে যায়নি। তা সেই 16 দিনে বি কতটা করে? তাহলে বি করে 3 ইউনিট করে ডেলি করে, তাই 3 × 16 মানে 48 ইউনিট করে ডেলি, মানে টোটাল 16 দিনে। তাহলে মোট 48 ইউনিট কাজ এই 84 ইউনিটের মধ্যে বি করে দেয়।
তাহলে বাকি কতটা থাকছে? 84 থেকে 48 বিয়োগ করে দাও, 36 ইউনিট বাকি থাকে। সেই 36 ইউনিট কাজটা অবশ্যই এ করেছিল। এবার এ কত করছে? ডেলি 4 ইউনিট করে করছে। তাই 36 ইউনিট কাজ করতে এর সময় কত লাগে? তাই 36 ইউনিট করতে এ এর টাইম লাগে, সময় লাগে। এইগুলো পরীক্ষায় তোমরা একটাও লিখবে না, হ্যাঁ, এখানে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় বলে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। যে 36/4 মানে হচ্ছে 9 দিন। তার মানে কি? যে এ 9 দিন কাজ করেছিল। এবার দেখো মোট কাজ করেছিল 16 দিন হয়েছিল, তাই না? শেষ হয়েছিল 16 দিনে। তার মধ্যে যদি 9 দিন, প্রথম থেকে 9 দিন এ কাজ করে থাকে, তাহলে কতদিন আগে সে পালিয়ে গেছিল শেষ হওয়ার? 16 থেকে 9 বিয়োগ করে দাও, মানে চলে আসবে 7 দিন। অর্থাৎ কাজ শেষ হওয়ার 7 দিন আগে এ চলে গেছিল। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। অনেক সময় কি হয়, এখানে 9 যেই বেরিয়ে যায় না, আমাদের অপশনেও 9 রয়েছে, সেটাকে আমি অ্যান্সার করে দিয়ে চলে যাই। তো সেক্ষেত্রে আমরা জেনে শুনে অঙ্কটাকে ভুল করি, কিন্তু ভালো করে অঙ্কটা পড়বে সেই জন্য, যে আগে বলেছে না কতদিন কাজ করেছিল সেটা চেয়েছে। পরবর্তী অঙ্ক, x² + ax + b কে যখন x+3 দিয়ে ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে -1। x² + bx + a কে যখন x-3 দিয়ে ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 39। তাহলে a + b এর মান কত? প্রথমে কত দিয়ে ভাগ করতে বলছে? x+3 দিয়ে। x+3 = 0 ধরলে x সমান হবে -3। সে x সমান -3 মানটা এই সমীকরণে বসিয়ে দাও। আর x-3 = 0 করলে x সমান হবে 3, তাহলে x সমান 3 মানটা এই সমীকরণে বসিয়ে দাও। এইটা সমান হবে 39 আর এটা সমান হবে -1। বসাই -3, তাহলে -3² প্লাস a ইন্টু -3 প্লাস b সমান -1, ভাগশেষ এটা বলেছে। আর এইদিকে একটা আছে যেটা আমি 3 বসাচ্ছি, তাহলে 3² প্লাস b ইন্টু 3 প্লাস a সমান 39। এখান থেকে আমি কি পাচ্ছি? 9 -3a প্লাস b সমান -1 বা -3a প্লাস b সমান -10। বা যদি আমি মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে 3a মাইনাস b সমান -10 হবে। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 3a মাইনাস b সমান 10 পাবো। এই দিক থেকে 9 প্লাস 3b প্লাস a সমান 39 বা 3b প্লাস a সমান কি হবে? 9টা বিয়োগ হয়ে যাবে, 30 হয়ে যাবে। ওকে, তো এবার আমরা কি করব? এখানে একটা সমীকরণ পেয়েছি, এখানে একটা সমীকরণ পেয়েছি, তাদের মধ্যে অপনয়ন করব। কি করব? যে কোনো একটা মান আমাকে বার করতে বলেছে, তাই সেই মানটাকে আমি বার করব। এখানে কোনটাকে কাটবো? যেটাকে খুশি তুমি কাটতে পারো, যেটাকে খুশি রাখতে পারো। তাহলে এখানে যদি আমি বি কে কাটি বা এ কে কাটি, যেটাকে খুশি, যদি এটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি a + 3b, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে 30। তাহলে এখানে a কে যদি কেটে দিই আমি, বিটা দেখো, বিটা অটোমেটিক্যালি কাটবে, এখানে 3 দিয়ে গুণ করে দাও। এটাকে 3 দিয়ে গুণ করলে পাচ্ছ কত? 9a - 3b সমান 30, তাই না? আর এখানে রয়েছে a + 3b সমান 30। তাহলে এখানে দেখো সমীকরণে যোগ করলে 3b 3b কেটে যাবে, এখানে থাকবে 10a সমান 60 বা a সমান 6। এবার a সমান 6টা তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। এখন এখানে যদি a সমান 6 বসিয়ে দাও, তাহলে 3b সমান 30 - 6 চলে আসবে বা 24, 3b সমান বা b সমান হয়ে যাবে 8। তাহলে a সমান 6, b সমান 8, তাহলে a + b এর মান চেয়েছে, a + b সমান হবে 8 আর 6 14। এটা হচ্ছে মেথডিক্যালি আমি বলে দিলাম, ঠিক আছে, যে কিভাবে কিভাবে করতে হবে। এবার তুমি সেই সমীকরণে এখানে অপনয়ন না করে তুমি যদি অন্য কোনো মেথডে করো, সমীকরণ থেকেই a + b এর মান যদি তুমি বার করতে পারো, তাহলে তুমি সেখান থেকে সেইভাবেই করবে, তাতে আমার কোনো আপত্তি নেই বা কোনো সমস্যা নেই। করা যাবে কি এখান থেকে? দেখি একটু, কিন্তু এখান থেকে মিলবে না। তো সেক্ষেত্রে a + b কমন বার করে নিয়ে a + b কে রাখা, কেবলমাত্র একটু লাগছে, হয়তো ভাবতে হবে, একটু সময় দিতে হবে। ওকে, তো a + b = 14, অপশন এ তে চলে আসছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, পজ করো, অ্যান্সার কমেন্ট করো। রাত 8টা বাজলে ঘড়িতে দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে? আমি তোমাদের একটা সূত্র বলেছিলাম কোণ তৈরির, কোণের ক্ষেত্রে, যেটা হচ্ছে 11 ইন্টু মিনিটস হ্যান্ড ডিফারেন্স বিটুইন কি হবে 60 ইন্টু আওয়ার্স হ্যান্ড বাই 2।
কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে রাত 8টা যখন বাজছে তখন মিনিটস হ্যান্ড বলে কিছু নেই, কারণ 8টা বেজে 00 হয়ে যাবে, তাই না? সেটা তো আমরা বলি। তো সেইটাকে আমাকে মিনিটে নিয়ে আসবো কি করে? তাহলে দেখো আমি 8টাকে তো এটাও বলতে পারি যে 7টা বেজে 60 মিনিট, বলতে পারি তো। যদি বলতে পেরে থাকি তাহলে সেটাই আমাকে লিখতে হবে যে রাত্রি 8টা সমান কি হচ্ছে 7টা বেজে 60 মিনিট। তাহলে দেখো আওয়ার্স হ্যান্ডে 7 পেয়ে গেলাম, মিনিটস হ্যান্ডে 60 পেয়ে গেলাম। এবার আমার কাজটা করতে সুবিধা হবে। তাহলে 11 ইন্টু 60 আর 60 ইন্টু 7 বাই 2, 660, আর এদিকে 700, 420 বাই 2, এখান থেকে আসবে 240 বাই 2 সমান আসবে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি হবে সঠিক উত্তর। এবার দেখো এখানে অঙ্কটা এরকম রয়েছে তাই, কিন্তু একটা কমন সেন্স তোমার এখানে অপশনস দেখেও আমরা অনেক সময় উত্তর করতে পারি। রাত্রি 8টা যখন বাজে 12টা এখানে থাকে, 9টা এখানে থাকে, 3 এখানে থাকে, আর 6 এখানে থাকে। 8টা মানে এইরকম থাকে না ঘড়ির কাঁটাটা? তো দেখে বলো যে এখানে যে অপশনস গুলো রয়েছে কোণের ক্ষেত্রে, দেখো 9টা বাজলে মোটামুটি আমাদের একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, মোটামুটি, আমি একদম অ্যাপ্রোপ্রিয়েট মানে যাচ্ছি না, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এবার এখানে 8টা বাজলে কি হবে, আর 30 ডিগ্রি বেড়ে যাবে, তাই না? 120 ডিগ্রি। সেইভাবেই আমি করতে পারবো, এইসব করার আমার কোনো প্রয়োজন আছে কি? নেই। এখানে যখন একদম ডট একটা কোনো মিনিট ঘর দেবেই না, তখন আমরা এইভাবে করে দেবো। কিভাবে করব? যেখানে 8টা যদি বাজে, দেখো এখানে কি করবে, প্রত্যেকটা বাজাতে 30 ডিগ্রি করে কোণ তৈরি করে। যেমন 1টা বাজা, 2টো বাজা, 3টে বাজা, 4টে বাজা, 5টে বাজা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, প্রতিটা বাজলে 30 ডিগ্রি করে কোণ বাড়তে থাকে। ঠিক। এবার দেখো যখন 8টা বাজছে, তাহলে 8 3 24, 240 ডিগ্রি কোণ তৈরি করছে। সেটা কি হচ্ছে, প্রবৃদ্ধ কোণ হয়ে যাচ্ছে, তাই না? তাই আমাকে এখানে 360 থেকে সেই 240টাকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে আমি ছোট কোণটা পেয়ে যাবো, যেটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, স্থূল কোণটা পেয়ে যাব। তো এইভাবে আমাকে বার করে নিতে হবে যখন এখানে কোনো রকম মিনিটস থাকবে না। কিন্তু যদি এই মেথডটা আমি দেখিয়ে রাখলাম যে যদি মিনিটস থাকে, তোমাকে এই মেথড ইউজ করতে চাও তুমি, তাহলে কিভাবে করতে পারবে। নয়তো যটা বাজবে বলবে তত থেকে 30 দিয়ে গুণ করে নেবে, যদি সেটার ভ্যালু 180 থেকে কম হয় তো সেটাই উত্তর। আর যদি প্রভৃত কোণ চায় তখন সেটাকে 360 থেকে বিয়োগ করতে হবে। আর যদি 180 বেশি মান আসে তাহলে সেটাকে 360 থেকে বাদ দিয়ে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে ভ্যালু। ওকে, তো অপশন বি থাকছে সঠিক উত্তর। এটা জাস্ট দেখালাম প্রথমে যে এইভাবে করা যাবে, কিন্তু করব না। পরবর্তী, 7 মিটার উঁচু একটি প্ল্যাটফর্মের উপর থেকে একটি টাওয়ারের উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি। যদি প্ল্যাটফর্মটি টাওয়ার থেকে 50√3 মিটার দূরে অবস্থিত হয় তাহলে টাওয়ারের উচ্চতা কত? তো এটা হচ্ছে ধরে নাও প্ল্যাটফর্ম, আর এইখানে ধরে নাও টাওয়ার আছে। প্ল্যাটফর্মটা কত বলছে? প্ল্যাটফর্মটা 7 মিটার উঁচু, আর প্ল্যাটফর্ম থেকে টাওয়ারটার দূরত্ব হচ্ছে 50√3 মিটার। তাহলে আমাকে বার করতে হবে টাওয়ারটার উচ্চতা, যেখানে এই প্ল্যাটফর্মের এই অংশ থেকে টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। দেখো এইটা 50√3। এবার যদি আমি এই ত্রিভুজটাকে এ বি আর সি নাম দিই, আর এখানে ডি আর এখানটাকে ই দিই, তাহলে দেখো বিডিটা হচ্ছে এই সাথে সমান, এই সমান বিডি, তাহলে এইটুকু অংশ হবে 7 মিটার। আবার ইডি সমান এবি সমান 50√3 মিটার, তাই না? এই অংশটা তো 50√3 মিটারই হবে। এবার দেখো এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, নিচেটা পেয়েছি 50√3 আর এটা পেয়েছি 30 ডিগ্রি, এ বি সি আছে। আমরা কি জানি যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে আমাকে এই সিবি মান বার করবো, যেটাকে ধরে নাও এইচ। তাহলে এখানে ট্যান থিটার ভ্যালু কত? 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কি হবে? বিসি বাই এবি। বিসি এর মান আমি এইচ ধরেছি, যেটা আমি বার করতে চাইছি, আর এবি দেওয়া আছে 50√3। তাহলে ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। তাহলে আমি বলতে পারছি যে এইচ বাই 50√3 সমান 1/√3
√3, √3 কাটবে, h সমান 50 মিটার। তাহলে আমি এখানে কি পেলাম, বিসি এর ভ্যালু এটা হচ্ছে 50, আর এখানে প্ল্যাটফর্মটা 7 মিটার উঁচু ছিল না, এখানে যেটা 7 মিটার হয়েছিল, তাহলে আলটিমেট টাওয়ারের উচ্চতা কত হবে, টাওয়ারের উচ্চতা হবে 50 প্লাস 7 সমান 57 মিটার। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক্স প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0 আর 2x প্লাস 4y সমান 16। এটার দুটো মেথড বলে দিই। এক হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস 2y সমান 8, এটা আমি যদি নিয়ে আসি, তো এখান থেকে -8 থেকে জাস্ট এদিকে যদি নিয়ে চলে যায় তাহলে এটা পাবো। এখান থেকেও দেখো প্রত্যেকটাকে যদি 2 দিয়ে ভাগ করতে পারি, এখান থেকে 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে 2x প্লাস 2y এক্স প্লাস 2 হয়ে যাবে, এই 2 দিয়ে এখানে কেটে দিতে পারি, তাহলে 8 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স প্লাস 2y সমান 8। তাই দুটো সমীকরণই যখন এক হয়, সেম, দেখো দুটোই একই, তাহলে তার অসংখ্য বা ইনফিনিটি অফ সলিউশনস থাকে। ঠিক আছে, ইনফিনিটি নাম্বার অফ সলিউশনস থাকে। বা এটাকে তুমি এইভাবে করতে পারো যে ax প্লাস by প্লাস c সমান 0, আর এক্ষেত্রে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এখানে যদি a1 বা a বাই a1 সমান b বাই b1 সমান c বাই c1, এটা যদি প্রত্যেকটা ক্ষেত্রে এক হয়, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও তাই হবে। ওকে, তো এখানে দেখো 1/2, এখানে কত হচ্ছে 2/4, এখানে কত হচ্ছে 8/16, তাই না? এখানে যদি 16টা এইদিকে নিয়ে এসে, তাহলে এটাও -16 চলে আসবে, তাহলে -8/-16, সেখানেও তাই আসবে 1/2, সব জায়গা থেকেই দেখো 1/2ই আসছে। তাহলে সেই ক্ষেত্রেও আমাদের ইনফিনিটি নাম্বার অফ সলিউশনস থাকে। ঠিক, তো অপশন ডি তে রয়েছে সঠিক আনসার। পরবর্তী রয়েছে, রামুর বালতির থেকে সীতার বালতির ধারণ ক্ষমতা 3 গুণ বেশি হয়। একটি খালি ড্রাম ভরতে সীতার বালতি দিয়ে 60 বার জল ভরতে হয়। যদি সীতা আর রামু একের পর অন্যজনে নিজ নিজ বালতি দিয়ে ড্রামটি ভরতে থাকে, তাহলে ড্রামটি ভরা পর্যন্ত কতবার বালতি দিয়ে জল ঢালতে হবে? কতবার জল ঢালতে হবে, এখানে ভাষাটা একটু সমস্যা আছে বাংলাতে, যেটা হচ্ছে দুজনকে কতবার করে জল ঢালতে হবে। ঠিক আছে, অর্থাৎ দুজনের জল ভরাটাকে তোমাকে একবার কাউন্ট করতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, যদি সীতার বালতি 3 ইউনিটের হয়, তাহলে রামের হচ্ছে 1 ইউনিটের, তাই না? কারণ এখানে বলে দিয়েছে যে রামের বালতির থেকে সীতার বালতির ধারণ ক্ষমতা 3 গুণ বেশি। তাহলে সীতা যদি 3 হয়, রাম হচ্ছে 1। এবার সীতা যদি 3 হয়, সীতার বালতি দিয়ে 60 বার ভরতে হয়, তাই 60 বার ভরতে হলে 3 গুণিত 60 মানে হবে 180 ইউনিট মোট জল ধরে সেটাতে। আর দুজনে মিলে ভরছে কত, একবার একবার করে যদি ভরে, সীতা একবার রাম একবার, তাহলে 3 একবার, 4 একবার, মানে 4 ইউনিট জল ভরা হচ্ছে একবারে, মানে দুজনই একবার করে ভরলে 4 ইউনিট জল ভরা হচ্ছে। মোট ভরতে হবে কত, 180 ইউনিট জল, তাহলে 180/4 সমান 45, অত উভয়কে 45 বার করে জল ভরতে হবে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সূর্য রামিয়ার থেকে 3 গুণ দ্রুত গতিতে কাজ করে এবং রামিয়া যত দিনে একটি কাজ শেষ করে ফেলে, সূর্য তার 40 দিন আগেই তা শেষ করে ফেলতে পারে। একসঙ্গে কাজটিকে শেষ করতে তারা কত সময় নেবে? সূর্য রামিয়ার থেকে 3 গুণ দ্রুত গতিতে কাজ করে, অর্থাৎ সূর্য, রামিয়া যদি 1 ইউনিট কাজ করে, তাহলে সূর্য 3 ইউনিট কাজ করে, তাই তো? এটা এবার কি করছে, যে তাদের মধ্যে সূর্য 40 দিন আগে কাজটা শেষ করতে পারছে, অর্থাৎ এদের মধ্যে পার্থক্যটা কত, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে দেখো 20 দিন, 20, তাই না? সরি 2, সরি 2, 3 আর 1-এর মধ্যে পার্থক্য 2, 20 করে দিচ্ছি। তাহলে সূর্য এখানে কি করছে, রামিয়ার থেকে 2 বেশি কাজ করছে। এবার দেখো এটা আমি কি করলাম, এটা কাজের একক, মানে কাজের তুলনা করলাম না। এবার সময়ের একক তুলনা যদি করি, তাহলে এই কাজটা করতে রামিয়ার সময় লাগবে 3 দিন আর সূর্যের সময় লাগবে 1 দিন। তাহলে সময়টা কত কম লাগলো সূর্যের, 2 দিন, তাই না? এখানে কি বলছে, 40 দিন কম লাগছে, তাই 2 দিন যদি কম লাগে এখানে, তাহলে 40 দিন যদি এখানে কম লাগতো, 2 দিনের কত গুণ, 40টা 20 গুণ, তাই তুমি একেও 20 দিয়ে গুণ করে দাও,
তাহলে এটা 20 হয়ে যাবে, একেও 20 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 60 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি বুঝতে পারলে যে রামিয়ার কাজটা করতে লাগে 60 দিন আর সূর্যর কাজটা করতে লাগে 20 দিন। এইটা আমার বার করার উদ্দেশ্য ছিল। এবার তো আমি এরকম করতে পারবো যে রামিয়ার কাজটা করতে লাগে 60 দিন আর সূর্যর কাজটা করতে লাগে 20 দিন। তাহলে এদের এলসিএম করবো 60, মোট কাজ এ করছে 1 ইউনিট করে, এ করছে 3 ইউনিট করে, যেটা আমি আগেই পেয়ে গেছিলাম। তাহলে এখানে মোট করছে 4 ইউনিট করে, মোট যদি 4 ইউনিট করে একসাথে করবে 60 ইউনিট, আর 60/4 সমান 15 দিন। একসাথে কাজ করলে কাজটি করতে তাদের সময় লাগবে 15 দিন। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। 2 এবং 98 এর গড় সমানুপাতিক বা মিন প্রদর্শনাল সংখ্যাটি বার করো। কি আছে এখানে? আছে 2 এবং 98 এর গড় সমানুপাতিক। গড় সমানুপাতিক বলতে কি বোঝায়? মধ্য সমানুপাতি, যেটা মিন প্রদর্শনাল, যেটাকে এখানে ইংরেজিতে কি জানি না বলেছে, বাংলাতে কি সব চলে এসছে। তো অর্থাৎ 2:2 যে সংখ্যাটা, সেই সংখ্যাটার সাথে 98 এর রেশিও একই হবে। এইটা হচ্ছে বক্তব্য। এই বুঝতেই তোমাদের হয়তো সমস্যা হয়ে যাবে, নয়তো অঙ্ক করতে এবার তো সহজ। আমরা জানি দ্বিতীয় গণিত তৃতীয় সমান প্রথম গণিত চতুর্থ। তাহলে স্টার এ স্কোয়ার সমান 2 × 98, বা স্টার ভ্যালু আসবে কি √196 বা 14। তাহলে এখানে কি হবে? সংখ্যাটি 14। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ত্রিভুজের ভূমি একটি সামান্তরিকের ভূমির অর্ধেক, যার ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান। ত্রিভুজটির এবং সামান্তরিকটির সংশ্লিষ্ট উচ্চতার মধ্যে অনুপাত কত হবে? একটা ত্রিভুজ যে ভূমি একটা সামান্তরিকের ভূমির অর্ধেক, ঠিক? তার সামান্তরিকের ভূমি যদি বি হয়, তাহলে এটা হচ্ছে b/2। তাহলে উচ্চতার মধ্যে, তাহলে এর উচ্চতাটাকে ধরে নাও বড় হাতের এইচ, আর এর উচ্চতাটাকে ধরে নাও ছোট হাতের এইচ। তাহলে এর ক্ষেত্রফল কত? দুজনেরই ক্ষেত্রফল সমান বলেছে, তাহলে এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর ক্ষেত্রফল কত? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? BH, সরি বড় হাতের H/4, আর এখান থেকে পাচ্ছি BH। তাহলে এই দুটো তো সমান, এই দুটো যদি সমান হয়, দুদিকেই দেখো বি কাটতে পারো তুমি। তাহলে এখানে কি পাচ্ছ? ক্যাপিটাল H/4 ইকুয়াল টু স্মল h, বা এখানে ক্যাপিটাল H/স্মল h সমান 4/1। যদি আমি 1 কে রাখতে হবে যেহেতু রেশিও, তাহলে H/H সমান 4:1। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। যদি a সমান -14 + 4 এবং b সমান 4 - 14 হয়, তাহলে a b এর ভ্যালু কত? কত সহজ দেখো, একটু নাক দেখিয়ে যায় ঘুরিয়ে জাস্ট। এখানে -14 + 4 থেকে আমি যদি যোগ বিয়োগ করে নিই, তাহলে এখান থেকে পাবো -10 a সমান। এখান থেকেও b সমান পাবো -10। তাই দুটোরই ভ্যালু যদি -10 হয়, মাইনাস গুণ করতে হবে না ab তে, তাহলে ab সমান হবে -10 × -10, মানে হবে মাইনাস মাইনাসে +100 বা 100। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। এটা আর বলছি না, আনসার কমেন্ট করে দাও। বর্গাকার মাঠের ক্ষেত্রফল 196 বর্গমিটার, এর প্রতিটি দিকের মাপ কত হবে? দেখো এগুলোকে আমি অ্যাভয়েডও করতে পারি না, কারণ কোয়েশ্চেন সেটা থাকে, কি করবো, নিতে তো হবেই, নয়তো এত সহজ তোমাদের করানোর কোনো অর্থ নেই। পরবর্তী বলছে 40 সংখ্যাটি পেতে হলে 6.2 ভগ্নাংশটিকে কত দিয়ে গুণ করতে হবে? যদি তোমাকে বলি যে 5কে কত দিয়ে গুণ করলে 30 হবে, তাহলে কি করবে? উত্তর তো বলে দেবে 6, কিন্তু করতে কি হবে? তখন আমাকে 30কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানেও আমাকে তাই করতে হবে। 40 বলেছে গুণফল, আর এখানে এর সাথে গুণ করার কথা বলেছে, তাহলে একে আমি ভাগ করে দেবো 6.2 দিয়ে। ওকে, তাহলে 40 ডিভাইডেড বাই 6 9 54, 2 56/9, বা 40 গুণ 9/56। কত দিয়ে কাটবে? 8 দিয়ে, 8 7 56, 8 5 40, তাহলে 5 9 45/7। তাহলে এটাকে পূর্ণ করে দিলে 7 6 42, 42 × 3/7। অপশন নাম্বার 42, 6 × 3/7, সরি, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিতটি সমাধান করুন। একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই ভাগটাকে তুমি ফার্স্টে করে নিতে পারো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ 12 গুণ, তারপরে এখান থেকে এই ভাগটা হবে, যেটা হবে 4, তাহলে 16 - 4/3। তাহলে এখান থেকে পাচ্ছ 12 গুণ, এখান থেকে পাচ্ছ বিয়োগ করলে
12 ভাজিত 3, এবার ভাগটা আগে হয় আমরা জানি, তাহলে 12 গণিত 4 সমান হবে 48। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। এখানে দেখো গুণ চিহ্ন আছে আলাদা করে, যদি অফ থাকতো সেটা আলাদা ব্যাপার হতো। পরবর্তী, সরল সুদের 5% হারে কোনো একটি অর্থরাশি 3 বছরে 5,250 টাকার সুদ দেয়, ওই একই অর্থরাশি 3 বছরে 5% চক্রবৃদ্ধি হারে কত সুদ দেবে? তাহলে চক্রবৃদ্ধি হার বার করতে হবে, যেখানে সরল সুদে দিয়ে দিয়েছে। তাই সরল সুদে 3 বছর দিচ্ছে 5,250 টাকা, তাহলে 3 বছরে 1 বছরে কত দেবে? সিম্পল 3 দিয়ে ভাগ করে দেবে, যেখান থেকে পাবে 1,750 টাকা। এটা আমার লাগবে, ঠিক আছে? তাহলে 1 বছরের সরল সুদ যেটা পাচ্ছি 1,750, তার তুমি 5% বার করো। তার 5% মানে কি হবে? 17.50 কে 5 দিয়ে গুণ, 5 17 85 আর 5 5 25, মানে 87.5 হয়ে গেল। এবার এই 3 বার বলেছে না, এটা একবার বেরিয়েছে, এটার একবার বেরোলো, আর একবার বার করতে হবে, অর্থাৎ 87.5 এর 5%, যেটা আমি একটু ক্যালকুলেশন করতে হবে তোমাকে, অর্থাৎ 8.75 কে 5 দিয়ে গুণ করতে হবে, 0.875 কে 5 দিয়ে গুণ করে নেবে, দশমিক তো বসিয়ে দেবে। তো এটাই তুমি এক কাজ করছো, আবার এমন কিছু কঠিন তো নয় এখানে। তো এই ক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হচ্ছে 4.375, তাই তো? আবার দেখে নি, হ্যাঁ করে রেখেছি 4.375, হ্যাঁ ঠিকই লিখেছি। ওকে, তো এটা এবার দেখো, এইটা তো করাই আছে, সরল সূত্র করে এসে। তো এখানে কি করতে হয়, যদি আমি প্রথম থেকে করি, দেখো 1750 প্রথম বছরে পেয়েছিল, তাই তাকে 3 দিয়ে গুণ করতে হয়, প্লাস দ্বিতীয় বছরে পেয়েছে 87, যে ও তার পিছনে সুদ পেয়েছে 87.5, তাকে 3 দিয়ে গুণ, আর শেষে পেয়েছে 4.375, সেটা সিম্পলি থেকে যাবে, তো তার আর সুদ আসবে না। তো এটা তো আমরা জানি, যেটা রয়েছে সুদ 5,250 যোগ এখানে যেটা রয়েছে 87 যেটা 0.5 থেকে 5 কে 3 দিয়ে, তাহলে এখানেও তোমাকে গুণ করতে হবে, যেখানে পাচ্ছ 262.5, 261, আর এখানে 1.5, আর এখানে যেটা রয়েছে 4.375। এবার এই তিনটাকে যদি আমি যোগ করি একসাথে, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত? 5,516.875। এটাকে রাউন্ড ফিগার করলে 5516.88 অ্যাপ্রক্সলি, যেটা হচ্ছে দেখো অ্যান্সার অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী 4624 এর বর্গমূল কি হবে? 4624 এর বর্গমূল দেখো, লাস্ট ইউনিট ডিজিট দেখে করে দিতে পারবো এগুলো আমরা। 4 আছে, মানে দেখো দুটো ক্ষেত্রে আসতে পারে, একটা 8 গুণিত 8 64, সেক্ষেত্রে ইউনিট ডিজিট 4 আসতে পারে, আর একটা 2 গুণিত 2 4, সেই ক্ষেত্রে ইউনিট ডিজিট 4 আসতে পারে। তাহলে এখানে ইউনিট ডিজিটে 8 আছে, এখানে 2ও আছে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, এই দুটো কাটা চলে গেল। এবার দেখো এখানে তার আগে কি আছে 6, আর তার আগে এখানে কি আছে 7, 7 সাথে কত হয় 49, এখানে কি সংখ্যা আছে 46, তাহলে দেখো 49 থেকে ছোট আছে, মানে হাত তো হবে না, 68 হচ্ছে সঠিক উত্তর। অতএব 68 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে অপশন বি তে। ওকে, তো এই ছিল 10th আগস্ট 2018 এর সেকেন্ড শিফটের এএলপি অ্যান্ড টেকনিশিয়ানের 2018 এর অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আগের ক্লাসগুলোকে দেখোনি, আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে, 3টে ক্লাস হয়ে গেছে অলরেডি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।